সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস এন্ড ফিন্যান্সের সাথে আছে আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, দেশীয় আন্তর্জাতিক নানা বিষয় তুলে ধরার চেষ্টা করি এবং যে একটা ইম্পর্টেন্ট সময় আমরা পার করছি, কোভিড পরবর্তী সময়। এই সময়ে কিন্তু অনেক উদ্যোক্তারা উঠে আসছে এবং যারা ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, তারা কিন্তু নতুন করে কিছু নতুন স্ট্র্যাটেজি ফলো করে নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে। আমরা বলছি উদ্যোক্তাদের কথা, আমরা বলছি এন্টারপ্রেনারদের কথা, আমরা বলছি স্টার্ট আপ বিজনেস যারা করছে তাদের কথা। এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় ডিজিটাল ইকোসিস্টেম করতে সেবাদাতাদের সক্ষমতা বৃদ্ধির করণীয়। এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি 0281897766। একই সাথে আপনারা এটিএন বাংলার অনুষ্ঠানটি ফেসবুকে দেখতে পারেন, এটিএন বাংলা লাইভ ফেসবুক পেজ থেকে। আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন স্টুডিওতে, আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন ফারহানা ইসলাম, হেড অফ ইয়ুথ প্রোগ্রাম, গ্রামীণ ফোন লিমিটেড। আমাদের সাথে আরও আছেন এলিন সেলিমা হোসেন, ডিরেক্টর, বেটার স্টোরিজ লিমিটেড। দুজনকেই স্বাগত আমাদের আজকের এটিএন বিজনেস এন্ড ফিন্যান্স অনুষ্ঠানে। যেটা বিষয়ে কথা বলছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এন্টারপ্রেনারদের কথা বলে, নতুন উদ্যোক্তাদের কথা বলে, হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আমরা ৭১ থেকে আজ ২১ এসে পৌঁছেছি ২০২১। আমাদের কিন্তু স্বপ্নটা অনেক বড় এবং 2021 নিয়ে একটা বিশাল বড় একটা আমাদের স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ। এবং এই কোভিড পরবর্তী এই সময় আমার মনে হয় অ্যাক্সেলারেটেড বেশি হয়েছে। সো আমি সরাসরি একটু আপনার কাছে আসতে চাই। আমরা যে স্টার্ট আপ নিয়ে কথা বলি, যে উদ্যোক্তারা নতুন নতুন আইডিয়াস নিয়ে আসছে, নতুন ইনোভেশন নিয়ে আসছে আমাদের এই ইকোসিস্টেমে, তাদের পথযাত্রাটা আসলে কিভাবে হয়? প্রথমে যদি আমি বলতে চাই যে একটা স্টার্ট আপ একটা আইডিয়া নিয়ে প্রথমে আসে, সেই আইডিয়াটা ওকে কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করে দেখতে হয়। ফার্স্ট অফ অল একটা আইডিয়া যখন, এটা কি মার্কেটে একটা রিসার্চ করে দেখা যে এটা কি মার্কেটে আমার চাহিদা কি আছে, যে জিনিসটা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, যেটাই আমি দিতে চাই সেটা আমার জানতে হবে যে আমার এই সার্ভিসটার প্রয়োজন কতটুকু, আমার কাস্টমার কারা। এই বাজার রিসার্চটা করার পরে মানে একটা পুরো একটা আইডিয়া পায় যে হ্যাঁ আমার এই জিনিসটার চাহিদা আছে বাজারে। তো তখন তারা এটার কম্পিটিশন ওদের কারা আছে এগুলো দেখে, তারপর ওরা যদি একটা ইনোভেটিভ ওয়েতে এটাকে সলভ করে, তারপরে তাদের মানে আমার মনে হয় না আর পিছনে তাকানোর কিছু আছে। আপনি যে মার্কেট রিসার্চটার কথা বললেন, সেটা আসলে রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কোনো কিছু না বুঝে একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে তখন আসলে ব্যবসা হারাতে হয়। জি, এবং ওটা নিয়ে বেশি একটা অগ্রসর হওয়া যায় না। আমি একটু আপনার কাছে আসতে চাই যে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে 13-14 থেকে স্টার্ট আপের যাত্রা শুরু বাংলাদেশ, এবং আমরা বেশ কিছু ভালো আপকামিংস পেয়েছি। তো এই জায়গাটা থেকে আপনারা কিভাবে কাজ করছেন? রাইট, গ্রামীণ ফোন আসলে বিগত 6 বছর ধরে এই স্টার্ট আপ স্পেসে কাজ করছে। আমাদের প্রোগ্রাম জিপি এক্সেলারেটর, এটা আসলে আমরা 2015 সালে লঞ্চ করি এবং সেই সময় আসলে স্টার্ট আপ কি এটাই আসলে অনেকেই জানতেন না। হ্যাঁ, স্টার্ট আপ ইকোসিস্টেমটা সম্পর্কে আসলে কোনো অ্যাওয়ারনেস ছিল না। সো আমরা গ্রামীণ ফোন আসলে অ্যাজ দ্য বিগেস্ট কানেক্টিভিটি প্রোভাইডার ইন দ্য কান্ট্রি, আমরা যেটা দেখি যে গ্রামীণ ফোনের আসলে একটা রোল এখানে আছে। তো আমরা এখানে রেলিভেন্ট পার্টনার, ইকোসিস্টেম পার্টনার, বেটার স্টোরিজ, এসডি এশিয়া এবং গভর্নমেন্টের সাইড থেকেও আমরা অনেক সাপোর্ট পেয়েছি। আমরা একসাথে মিলে আসলে এই প্রোগ্রামটা গড়ে তুলি তরুণ উদ্যোক্তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদেরকে তাদের আইডিয়াটাকে গ্রো করার জন্য। আপা যেটা বললেন যে একটা আইডিয়া থাকলেই হবে না, আইডিয়াটাকে শেপ আপ করতে হবে, এটা একটা বিজনেস মডেলে নিয়ে আসতে হবে। তো সেই সহায়তাটা দেওয়ার জন্য, প্লাস হচ্ছে যে ইনভেস্টমেন্টের সাথে কানেক্ট বিল্ড আপ করা, স্টার্ট আপদেরকে নিয়ে এক্সপোজার দেওয়া, তাদেরকে তাদের ব্র্যান্ডগুলোকে সামনে তুলে ধরা, এই সকল সহায়তা মিলেই জিপি এক্সেলারেটর প্রোগ্রামটা আসলে গড়ে ওঠে। ওয়ান্ডারফুল। গ্রামীণ ফোন এক্সেলারেটর 3 ও বেটার স্টোরিজ, তারা কিভাবে কানেক্টেড এবং একসাথে যেহেতু পথযাত্রা চলছে, আপনাদের ইনভলভমেন্টটা কি সেটা জানবো। এক্সেলারেটর জিপি এক্সেলারেটর 3.0 বেটার স্টোরিজ হলো গিয়ে আপনার, এটা পাওয়ার্ড বাই বেটার স্টোরিজ, আপস্কিল এবং লাইট ক্যাসেল পার্টনার। আমরা 3 জন মিলে এটাকে ডেলিভারি করব। সো বেটার স্টোরিজ হলো আপনার pioneer in ecosystem building in Bangladesh. তারপরে তাদের কনসালটেন্সি, উই আর ডুইং দ্য কনসালটেন্সি।
আমাদের কাজই সব স্টার্টআপদেরকে নিয়ে, এবং আমরা ইকোসিস্টেমটা যে স্টার্টআপদের যে ইকোসিস্টেমটা, মিনহাজ আনোয়ার উনি কিন্তু মানে পায়োনিয়ার। যখন 2014-এ নোবডি নিউ অ্যাবাউট যে হোয়াট ইজ স্টার্টআপ, একটা স্টার্টআপ তো মানে তখন কিন্তু কেউ বুঝতো না। সো এই স্টার্টআপটাকে নিয়ে উনি তখন কাজ করতেন, তখন থেকে ইট ওয়াজ আ লং ওয়ে। কিন্তু এখন যেরকম প্রত্যেকটা জায়গায় আমরা শুনতে পারি স্টার্টআপ এন্ড এভরিবডি নোজ অ্যাবাউট ইট, কিন্তু বাংলাদেশে এটা কিন্তু তখন ছিল না। আর আপস্কিল আমাদেরকে আপনার এডুকেশন, ওনাদের প্ল্যাটফর্মটা হলো এডুকেশনাল প্ল্যাটফর্ম অনলাইন। সো ওনারা ভিডিওস অ্যান্ড লার্নিং এগুলো স্কিলস। আর লাইট ক্যাসেল পার্টনার ডেটা ড্রিভেন ওনাদের, তো ওনারা গ্রোথে এগুলোতে ওনারা আমাদেরকে হেল্প করছেন। মানে আমরা তিনজন মিলে এটা পাওয়ার্ড বাই থ্রি অফ আস। আমরা যেহেতু এটাকে ইকোসিস্টেম বলছি, এখানে আসলে কোনো এক পক্ষ একা কাজ করতে পারবে না। পুরো ইকোসিস্টেমটাকে একসাথে যখন নিয়ে কাজ হবে তখনই স্টার্টআপরা আসলে বেনিফিট পাবে। জি জি। সো এখানে এক্সপার্ট পার্টনাররা আছেন, আমরা প্রাইভেট সেক্টর থেকে, আমরা টেলিকম প্রোভাইডার আমরা সাপোর্ট দিচ্ছি, প্লাস গভর্নমেন্টেরও আমরা সাপোর্ট পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে এই স্টার্টআপ ইকোসিস্টেম প্লাস ইনভেস্টরদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি আছে। তো সবকিছু মিলিয়ে তখনই স্টার্টআপরা আসলে ফুললি বেনিফিটেড হয়ে থাকে। এক্স্যাক্টলি। এবং আমরা আপনারা ইনভেস্টমেন্টের কথা বলেছিলেন যে তাদের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট না দিলে আসলে এটাকে গ্রো করা যায় না। এবং আমরা দেখতে পেয়েছি যে রিসেন্ট ইয়ার্স পর্যন্ত অনেক ফরেন ইনভেস্টমেন্ট আছে, বিদেশি সহ এখানকার ইনভেস্টমেন্ট করা হয়েছে এই স্টার্টআপ যারা করছে তাদের জন্য। তো এই কোভিড পরবর্তী এই সময়ে এই ইনভেস্টমেন্টের এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়, যেটা কি শিল্পের বিকাশে কতটুকু সহযোগিতা করছে? অবশ্যই এই স্পেসটা গ্র্যাজুয়ালি অনেক বেশি গ্রো করছে। আমরা দেখেছি যে 2020 সাল পর্যন্ত আমরা যতটা না গ্লোবাল ইনভেস্টমেন্টস পেয়েছি, যতটা না বিনিয়োগ পেয়েছি, তার চেয়ে বেশি আমরা মানে এই 2021-এ আমরা এটা অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পেরেছি। এক্স্যাক্টলি। সো ওভারঅল আমরা দেখছি যে সারা দেশে আমাদের স্টার্টআপসরা মোর দেন 400 মিলিয়ন ইউএসডি ইনভেস্টমেন্ট সিকিউর করতে পেরেছে, গ্লোবাল ইনভেস্টমেন্টস। সো এটা আমাদের জন্য একটা বড় গর্বের বিষয়। ইটস আ প্রাইড ফর দ্য নেশন, বিকজ আমরা যত আসলে গ্লোবাল ইনভেস্টমেন্ট সিকিউর করতে পারবো, ওভারঅল আমাদের সমাজের উন্নতি হবে, আমাদের অর্থনীতির উন্নতি হবে, এবং তরুণ সমাজ আসলে তারা আরো মোটিভেশন পাবে, তারা তাদের স্টার্টআপগুলোকে বিল্ড করতে, তাদের আইডিয়াগুলোকে বিজনেসে নিয়ে যেতে তারা অনেক বেশি মোটিভেটেড হবে। আমরা দেখছি যে আমরা এখন জিপিএ 3.0 লঞ্চ করছি, আমরা অনেক বেশি রেসপন্স পাচ্ছি, কারণ আসলে তারাও দেখছি যে ফর এক্সাম্পল শপআপ এত 74 মিলিয়ন তারা ইউএসডি সিকিউর করেছে, তারা গ্লোবাল ইনভেস্টমেন্ট, এর সাথে চাল ডাল, এবং সবাই আসলে আরো ফার্দার সিরিজ অফ ইনভেস্টমেন্টস পাচ্ছে, যেটা দেখে আসলে নতুন তরুণ উদ্যোক্তারা আরো উৎসাহিত বোধ করছে। এক্স্যাক্টলি। যদি আমি এই বিনিয়োগের কথাই বলি, নিরাপদ বিনিয়োগের যে বিষয়টা, সেখানে এই স্টার্টআপের কি কি ধরনের গুণাগুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? আচ্ছা, একটা স্টার্টআপের মিনিমাম 5টা প্যারামিটারস থাকতে হবে যে দে আর ইনভেস্টেবল। তাদের একটা ভালো আইডিয়া, একটা আপনার তাদের প্রবলেম সলিউশন, তারপর তাদের টিম, তাদের মার্কেট সাইজ, তারপর আপনার তাদের বিজনেস মডেল, এগুলো সব কিছু মিলিয়ে এই 5টা প্যারামিটার যখন ওরা মানে মিট করতে পারবে, এবং দে হ্যাভ টু গো টু ইন্টেন্সিভ মানে প্রোগ্রামের। আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে গেট ফান্ডেড। গেট ফান্ডেডে আমরা ওটাতে আপনার ইনভেস্টমেন্ট রেডিনেস করে দিই, এবং ওদেরকে ইম্প্যাক্ট ম্যানেজমেন্ট মানে ইম্প্যাক্টের জিনিসগুলো ওদেরকে, যাতে করে ওরা ইম্প্যাক্টটা বুঝতে পারে যে হোয়াট ইজ দেয়ার ইম্প্যাক্ট অ্যান্ড হোয়াট ইম্প্যাক্ট দে আর মানে বিল্ডিং। সো এইটার মধ্যে আপনার ডিউ ডিলিজেন্স আসবে, এটার মধ্যে আপনার কি বলে মানে এভরিথিং ইজ লাইক ওদেরকে ইনভেস্টমেন্ট রেডিনেসের জন্য ওদের বিজনেস মডেল, ওদের ডিউ ডিলিজেন্স, ওদের স্টেজ বাই স্টেজ এভরিথিং, ওদেরকে কোম্পানি ফর্মেশন, তারপর আপনার রেভিনিউ মডেল, ওদের প্রত্যেকটা জিনিসের যে ওরা কতটুকু, ওদের বার্ন রেট কত, ওদের সব কিছুই একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগুলো সব পার করে তারপরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট রেডিনেসের দিকে এগিয়ে যাবে। সো ইনভেস্টমেন্ট দে আর ইনভেস্টমেন্ট রেডি, তখন আমরা তাদেরকে ইনভেস্টরদের সামনে পিচ করতে বলা হয়, তখন তারা ইনভেস্টরদের সামনে পিচ করে। প্রথমে ধরেন আমাদের সামনে করলো, তারপর ওরা আস্তে আস্তে দে আর রেডি ফর পিচিং ইন ফ্রন্ট অফ দ্য বিগার
ক্রাউড, তারপরে ইনভেস্টর, এইভাবে তাদেরকে রেডি করা হয়। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি স্টার্টআপস আর দোজ হু আর জাস্ট হ্যাভিং আ নিউ আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া, বাট তারা কিন্তু আগে কখনো ওভাবে বিজনেস ইনভলভ ছিল না। তারা যখন তাদের মডিউলটা রেডি করছে, তারপরে ইনভেস্টরের কাছে যাচ্ছে, কিংবা যারা সবাইকে মোটিভেট করছে টু সেল দেয়ার আইডিয়া, তো তারপরে যখন ইনভেস্টমেন্ট পাচ্ছে, তাদের কিন্তু এরপরে যখন রিয়েলি বিজনেসে ইন করা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলে আসে এবং ফাইনালি রিটার্নটা রেভিনিউ আর্ন করা, ইটস এ লং প্রসেস। তো এই জায়গাটা আফটার ফাইন্যান্সিং দেন তারপরে কি সহযোগিতা আপনারা তাদেরকে করছেন? ফার্স্ট অফ অল তো আপনার একটা ইনভেস্টমেন্ট রেজ করার জন্য দে হ্যাভ টু বি রেডি ফর দ্যাট ইনভেস্টমেন্ট। তাদেরকে কিন্তু একটা রেভিনিউ থাকতে হবে, কারণ কোনো ইনভেস্টর কিন্তু দে 100% দিতে চায় না, দে ওয়ন্ট রিস্ক দ্যাট। সো যখন নাকি একটা রেভিনিউ থাকে এবং বাজারে তাদের চাহিদা থাকে, তখন কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যায় ফর আ ইনভেস্টর। এবং ইনভেস্টমেন্টটা তোলার আগেই কিন্তু তাদেরকে একটা ইনভেস্টরকে সব কিছু দেখাতে হয়, তাদের টার্ম শিট, তাদের ফিনান্সিয়াল প্রজেকশন ফর 5 years বা 2 years, যত দিনেরই একটা ইনভেস্টরের চাহিদা থাকে সেই অনুযায়ী কিন্তু করে নিতে হবে। সো ইফ দে নিড এনি হেল্প, যেরকম ফিনান্সিয়াল মডেল অথবা হাউ টু বিল্ড গ্রোথ, সেগুলো আমার প্রশ্ন হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টটা পেলো, এরপরে যখন বিজনেসে রান করছে, দে ডোন্ট নো হাউ টু রান দ্য বিজনেস বিকজ তারা তো নতুন আসছে উইথ দ্য নিউ ইনোভেশন। কিন্তু আফটার ইনভেস্টিং উইথ দেম, আফটার দে স্টার্ট দ্য বিজনেস, তার পরবর্তী যে সহযোগিতা, কারণ আপনার যারা হুএভার ইজ ইনভেস্টিং অ্যাটলিস্ট 1 টাকা, দে মাস্ট হ্যাভ দ্য রিটার্ন। তো ওই তখন রিটার্নের জন্য তো তাকে আগে প্রসিড করতে হবে। আমরা যখন ব্যাংক থেকে লোন নিই, একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই, ব্যাংকও কিন্তু ঠিক আছে কতদিনে রিটার্ন করবে, আদৌ পারবে কিনা। এবং ক্ষুদ্র ঋণের কথা যদি বলি, ঢাকা শহরের বাইরে যারা ইনভেস্ট করে, তখন কিন্তু তারা ওই বাড়িতে যে দেখে আসলে সে কতটুকু মানে কাজ করতে পারছে, তার আরো কোনো সাপোর্ট লাগবে কিনা। ওই যে আফটার ইনভেস্টমেন্ট এন্ড আফটার লঞ্চিং দ্য বিজনেস, ওই জায়গাটায় আসলে ওরা কতটুকু সাপোর্ট পাচ্ছে আপনাদের কাছে? আচ্ছা, তারা পুরো পাবে, কিন্তু আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যে ইফ দে আর নট মানে রানিং দেয়ার বিজনেস, তাহলে তো তারা ইনভেস্টমেন্ট পাবে না। ইটস নট এ ব্যাংক লোন। ব্যাংক লোন আপনার একটা সিকিউরিটি দিয়ে বা একটা কিছু দিয়ে তারা পাবে, কিন্তু একটা ইনভেস্টর উইল নেভার ইনভেস্ট ইন দেয়ার বিজনেস ইফ দে আর ফুললি মানে ইনভেস্টমেন্ট রেডি না হলে। তো ইনভেস্টমেন্ট রেডিনেস যে প্রোগ্রামটা, যেরকম জিপি যেটা করছেন 3.0-তে, ওরা গ্রোথ মানে এমন মানে স্টার্টআপদেরকে খুঁজছে যাদের রেভিনিউ আছে এবং দে নো দ্য মানে হোয়াট দে আর ডুইং। সো একদম পুরো যখন প্ল্যাটফর্মটা রেডি তাদের জন্য, তারপরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট নিচ্ছে। এবং ইনভেস্টমেন্ট নেওয়ার পরে ইফ দে নিড হেল্প, যে আমরা এই প্রজেকশন করেছি, আমরা প্রোডাকশনে এই টাকা খরচ করতে চাই, বা আমরা এই টাকাটা আমরা মানে বার্ন রেট হিসাবে বেতনের এগুলোতে খরচ করতে চাই, উই ক্যান গাইড দেম, আমরা ওগুলো গাইড করব। আমি যদি একটু অ্যাড করি আপনার সাথে, অলরেডি একটা প্রুভেন বিজনেস মডেল না থাকলে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা মুশকিল। হ্যাঁ, এটা কিন্তু যেটা আপা বলেন, ইটস নট ব্যাংক লোন। সো এখানে একটা প্রুভেন বিজনেস মডেল থাকতে হবে, পেইড কাস্টমার বেস থাকতে হবে। হ্যাঁ, কাস্টমার যারা আসলে এই সার্ভিসটা নিচ্ছে, টাকা দিচ্ছে। হ্যাঁ, সো এরকম একটা ফ্লো অফ বিজনেস, একটা বিজনেস সাইকেল এস্টাবলিশ করতে পারলেই তখন কিন্তু তারা আরো ফার্দার ইনভেস্টমেন্ট সিকিউর করতে পারবে। এবং গ্রামীণফোন এক্সেলারেটর আসলে এটাই চেষ্টা করছে যে যারা একটা বেসিক বিজনেস মডেল এস্টাবলিশ করতে পেরেছে, যারা আসলে কিছু তাদেরকে পিক করে ফ্লারিশ করা, তাদেরকে ফার্দার স্কেল করতে হেল্প করা। জি, আমরা যদি বলি যে এই গ্রামীণফোন এক্সেলারেটর 3.0 বিগত সময়গুলোতে যে ভূমিকা পালন করেছে এই স্টার্টআপদেরকে নিয়ে, তাদের কাজগুলো যদি আপনি আরেকটু করেন, যে দ্য প্রসেস কিভাবে পিক করছেন। রাইট। সো আমি যেটা বললাম, আমরা তো 2015 সাল থেকে জিপি এক্সেলারেটর রান করছি, এবং তখন যেটা আমরা করতাম যে আমরা আইডিয়া স্টেজ স্টার্টআপদেরকে নিতাম, তাদেরকে আমরা গ্রুম করতাম স্লোলি, তাদের আইডিয়াটাকে আরো স্ট্রেনথেন করা, আইডিয়াটা আসলে রিয়েলি একটা প্রবলেম সলভ করছে কিনা সোসাইটিতে, এইটা দেখা, প্লাস এটাকে একটা বিজনেস মডেলে শেপ আপ করা, যেন এটা আসলে তাদেরকে একটা যেটা বললাম পেইড কাস্টমার বেস বিল্ড করতে অ্যালাউ করে। সো সেটা করা, এবং
এবং ফার্দার যদি তারা রেডি হয় তাদেরকে তখন ইনভেস্টমেন্ট সিকিউর করতে হেল্প করা, তাদেরকে নিয়ে শোকেসিং করা, তাদের এক্সপোজার তৈরি করা, সো ইনভেস্টরদের কাছে তাদের এক্সপোজার তৈরি করা, প্লাস হচ্ছে আরো বিজনেস বিল্ডিং সাপোর্ট, পার্টনারশিপ লিঙ্কেজেস এইখানে সহায়তা করা। কিন্তু এখন আমরা পোস্ট কোভিড আমরা রিসার্চের মাধ্যমে দেখেছি যে আসলে স্টার্টআপ ল্যান্ডস্কেপটা এটা আরো ডেভেলপ করেছে। এখানে আমাদের নট অনলি আইডিয়া স্টেজ স্টার্টআপ, তাদেরকে নিয়ে তো কাজ হচ্ছে, বাট তার সাথে সাথে আসলে স্টার্টআপরা আরো ম্যাচিউরিটি পাচ্ছে, তারা আসলে আরো গ্রো করার জন্য রেডি, হ্যাঁ, তাদের ভ্যালুয়েশন আরো গ্রো করছে মার্কেটে, সো দে আর মোর রেডি ফর সিকিং গ্লোবাল ইনভেস্টমেন্টস ইভেন। সো সেখানে আসলে জিপি এক্সেলারেটর 3.0 আমরা এই কারণে বলছি যে আমরা এখন এই ম্যাচিউর স্টার্টআপদেরকে ফার্দার কিভাবে আরো ডেভেলপ করা যায়, হ্যাঁ, তাদের যে বিজনেস মডেলটা আছে যেটা অলরেডি দে হ্যাভ ট্রাইড টু এস্টাবলিশ, এটাকে আমরা ফার্দার কিভাবে আরো স্কেল প্রুফ করতে পারি, এটা যেন আরো অনেক কাস্টমারকে সার্ভ করতে পারে, নট অনলি লোকালি, তারা যেন ইভেন গ্লোবালিও গ্লোবাল মার্কেটসেও যেন কাস্টমার সার্ভ করতে পারে, সেরকম একটা রেডিনেসে তাদেরকে আসলে পুশ করা, তারা যেন নেক্সট শপ আপ, নেক্সট চাল ডাল, এরকম তারা যেন একটা লার্জ স্কেলে আসলে সোসাইটিকে সার্ভ করতে পারে। সো দ্যাট ইজ দ্য ইন্টেনশন অফ এমনিতে গ্রামীণ ফোন অ্যাক্সেলারেটর 3.0 কতগুলো স্টার্টআপকে নিয়ে সফলতার দেখা পেয়েছে? সোফার আমরা 44 স্টার্টআপস আমাদের এই প্রোগ্রামের আওতায় ছিল। সো আমরা 6টা ব্যাচ রান করেছি আপ টিল নাও ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স। সো এখানে আমরা অনেক রকম স্টার্টআপদেরকে আমরা আসলে সহায়তা দিয়েছি। আমরা দেখেছি এখানে এডটেক এসেছে, ফিনটেক এসেছে, এখানে অনেক ধরনের সলিউশন অ্যাজ আ সার্ভিস এসছে, SaaS প্রোভাইডার, AI রিলেটেড টেক বেসড lot of startups which are more tech based, তাদেরকে আমরা সহায়তা দিতে পেরেছি। এবং আমি দু একটা নামও বলতে চাই, এখানে সেবা XYZ we are very proud of, এটা একটা মাইক্রোজবস মার্কেট প্লেস, এবং সেবা XYZ এখন আসলে তাদের সার্ভিস তারা অনেক লেভেলস অফ রাউন্ডস অফ ইনভেস্টমেন্টস সিকিউর করতে পেরেছে, এবং আমার মনে হয় আমরা সবাই অনেকেই অনেকভাবে বেনিফিটেড হচ্ছি। আমরা ছোট ছোট নিত্য প্রয়োজনীয় আমরা আমাদের সহায়তা পাচ্ছি ফ্রম সাচ আ প্ল্যাটফর্ম। সো রাইট, আমরা যদি বলি যে এই স্টার্টআপ নির্বাচনের ক্ষেত্রে আপনি বলছিলেন যে দেয়ার ইজ আ গাইডলাইন, যেখান থেকে যেটা মানে স্ক্রুটিনি করেই আসলে আপনারা স্টার্টআপ বা তরুণ উদ্যোক্তাদের কথা বলছি আমরা, সেটা পিক আপ করে। সো হাউ ইজ গ্রামীণ ফোন ওয়ার্কিং ইন দিস পিকিং আপ দ্য স্টার্টআপস? রাইট, সো এখানে আসলে আমাদেরকে খুবই ফোকাসড হতে হয়, যেটা বলছি যে আমরা আসলে উই ওয়ান্ট টু পিক আপ দ্য নেক্সট শপ আপ, হ্যাঁ, উই ওয়ান্ট টু পিক আপ দ্য নেক্সট চাল ডাল। সো এইখানে যদি আমরা একটু কেয়ারফুল না হই ইন আওয়ার সিলেকশন, তাহলে আমরা আসলে সেই রকম স্টার্টআপগুলোকে সাপোর্ট দিতে পারবো না যারা আসলে ফিট ফর গ্রোথ, যারা আসলে একটা বিগার মার্কেট সার্ভ করতে পারবে। তো সেখানে আমরা সিলেক্টিভ হই, যেটা আপা বললেন, অনেকগুলো ক্রাইটেরিয়া বলেছেন। সো আমরা তাদের বিজনেস মডেলটা দেখি, হ্যাঁ, যেটা আসলে একটা স্কেলেবল বিজনেস মডেল কিনা। আমরা অফকোর্স আমরা এখানে দেখছি যে তাদের পেইড কাস্টমার বেজ আছে কিনা, তাদের কাস্টমাররা আসলে এই সার্ভিসটা নিয়ে উপকারিত হচ্ছে কিনা, এবং রেগুলার বেসিসে আসলে রিপিট কাস্টমার্স এখানে আসছে কিনা। এটা B2B হতে পারে, B2C হতে পারে, সো বোথ ওয়েজ হতে পারে। প্লাস হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এখানে ফাউন্ডারের প্যাশন এবং ফাউন্ডারের ডেডিকেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, যে সে আসলে অ্যাজ আ ফাউন্ডার তার স্টার্টআপকে কতটা স্কেল করতে আগ্রহী। ফাউন্ডার যদি এখানে আসলে সিনসিয়ার অ্যান্ড ডেডিকেটেড না হয়, হ্যাঁ, হতে পারে তার একটা আইডিয়া আসলো, বাট উইল হি অর শি ডেডিকেট দ্য অ্যামাউন্ট অফ টাইম, অ্যান্ড অলসো ইজ হি অর শি কেপেবল অফ সিকিউরিং দ্য রাইট টিম মিলে তো আসলে একটা স্টার্টআপ বা একটা উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো এই সব কিছু আমরা বিবেচনা করে আমরা এখানে স্টার্টআপদেরকে সিলেক্ট করছি। অবশ্যই আমরা যদি একটু পেছনে আসি, আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন যারা আসলে নিশ্চয়ই আমাদের কথা শুনছে, এবং তাদের ভেতরে অনেক এনথুজিয়াজম আছে, অনেক তরুণ উদ্যোক্তা আছে, তারা আসলে এই স্টার্টআপের প্রসেসে আসতে চায়। তো যে কেউ তাদের আইডিয়া যদি থাকে, তারা কিভাবে আপনাদের কাছে আসবে, কিভাবে শেয়ার করবে, একটু ব্যাকগ্রাউন্ডের প্রসিডিউরটা যদি বলে দেন। আচ্ছা, তারা আমাদের সাথে আমাদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে, আমরা মেসেঞ্জার সবসময় থাকি। যদি ওয়েবসাইটটা মানে বেটার স্টোরিজ ওয়েবসাইটে গেলেই হবে, বা বেটার স্টোরিজ এর ফেসবুক পেজে আমরা মেসেজ দেখে উই ডু দ্য কনসালটেন্সি এভরি ডে, এবং আমরা অ্যাডভাইজারি এগুলো করি যাতে করে তাদেরকে হেল্প করতে পারি। যেরকম গতকালও একজন মহিলা, উনি বিদেশে থাকেন, বাংলাদেশি, বাট উনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো উনি ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে যে ওনার বিজনেস মডেল, পিচ ডেক, এগুলো নিয়ে হেল্প করার জন্য।
সো আমরা প্রতিনিয়ত কিন্তু এগুলা আমরা কিন্তু স্টার্টআপদের মধ্যেই থাকি, মানে ওদের আইডিয়া, ওদেরকে হেল্প আউট করা, ওদের কিভাবে আমরা মানে একটা বড় ইনভেস্টমেন্টের জন্য রেডি করতে পারবো, এগুলোই কিন্তু আমাদের প্রত্যেক দিনের মানে আমাদেরই স্বপ্ন এটা, যে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং বাংলাদেশ গভর্নমেন্টের কাছেও আমরা গ্রেটফুল যে একদম রাইট টাইমে ওনারা যে ডিজিটাল বাংলাদেশের এই এটা নিয়েছে, এই পদক্ষেপটা, দ্যাট ইজ লাইক আ বিগ ইনোভেশন ফর দ্য স্টার্টআপ মানে ইকোসিস্টেমের জন্য। আচ্ছা, গ্রামীণ ফোন অ্যাক্সেলারেটর 3.0 থেকে আপনার প্রত্যাশা কি? জি, সো আমি আপনার সাথে তার আগে একটু অ্যাড করে নিই যে আমাদের গ্রামীণ ফোন ওয়েবসাইটেও জিপি এক্সেলারেটরের লিংক আছে, সেখানে গেলেও তারা জানতে পারবে যে কিভাবে সহায়তা পাওয়া সম্ভব। আমার প্রত্যাশা ডেফিনেটলি যে আমরা এখান থেকে সবচেয়ে সেরা স্টার্টআপগুলোকে আসলে পিক করতে পারবো, নির্বাচন করতে পারবো, এবং তাদেরকে সহায়তার মাধ্যমে আমরা আসলে দেশে আরো বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারবো। এবং এই স্টার্টআপগুলো যদি আসলে স্কেল করে, তাতে আসলে সমাজ, সোসাইটি, ইকোনমি সবাই আসলে অনেকভাবে বেনিফিটেড হবে। এবং আমরা দেখছি যে আসলে তরুণ সমাজ একটা ইটস আ বিগ পার্ট অফ দ্য পপুলেশন। আমাদের 1/3 অফ বাংলাদেশের পপুলেশন হচ্ছে তরুণ। তো তাদেরকে যদি আমরা ইনেবল করতে পারি, তাদের ক্যাপাবিলিটি যদি আমরা এনহ্যান্স করতে পারি, এবং তারা যদি এই ধরনের উদ্যোক্তা হয়ে উঠতে পারে, আসলে ওভারঅল ইকোনমিতে অনেক এখানে বেনিফিট আমরা পাবো। অবশ্যই যেটা বলছিলেন যে তরুণ উদ্যোক্তাদের ট্র্যাকে নিয়ে আসা, তাদেরকে গ্রো করতে দেওয়ার কাজটাই তো আপনারা টিম মিলে করছেন। এখন এটা অবশ্যই কমিউনিটিতে একটা ইম্প্যাক্ট ফেলে। একজনকে স্বাবলম্বী গড়ে তুললে তার পুরো পরিবার এবং তার কিছু কিছু পরিবারকে সহযোগিতা করলে একটা কমিউনিটি ডেভেলপ হয়। আপনার কাছে কি মনে হয় গ্রামীণ ফোন অ্যাক্সেলারেটর 3.0 কিভাবে এই কমিউনিটি ডেভেলপমেন্টে আরো বেশি ভূমিকা রাখতে পারে? অবশ্যই আপনি যেটা বলেছেন একদম ঠিক, যে আসলে একটা স্টার্টআপ যদি আমরা স্বাবলম্বী করে তুলতে পারি বা এস্টাবলিশ করতে পারি মার্কেটে, এবং এটা যদি স্কেল করে, এখানে আসলে অনেক কর্মক্ষেত্র তৈরি হয়। এবং আমরা দেখেছি যে জিপি এক্সেলারেটর থেকে যে স্টার্টআপরা গ্রো করেছে, তারা স্কেল করেছে, তারা 0.5 মিলিয়ন জবস ক্রিয়েট করেছে ইন দ্য মার্কেট। হ্যাঁ, সো এরকম যদি আমরা আরও স্টার্টআপদেরকে বিল্ড করতে পারি, আরও অনেক অনেক কর্মক্ষেত্র আসলে তৈরি হবে। এবং কর্মক্ষেত্র তৈরি করাটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এভরি ইয়ার 2.2 মিলিয়ন ইউথ আসলে গ্রাজুয়েট করে মার্কেটে বের হচ্ছে, এবং দে আর লুকিং ফর অপরচুনিটিস টু জেনারেট ইনকাম জেনারেশনের জন্য তারা বিভিন্ন পন্থা খুঁজছে। কিন্তু আমরা যদি একজন উদ্যোক্তা তৈরি করতে পারি, সে কিন্তু তার চারপাশের পুরো সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ফেলছে, এবং সে আরো অন্য তরুণদের জন্য আরো জব সে ক্রিয়েট করছে। সো আমি মনে করি এটার অবশ্যই অনেক একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে অন দ্য এন্টায়ার ইকোনমি। অবশ্যই আমরা যেহেতু 2021 এর একটা ভিশন ছিল ডিজিটাল বাংলাদেশ, এবং তার জন্য কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশ সরকার আমাদেরকে বিভিন্ন গাইডলাইন কিংবা বিভিন্নভাবে স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন জায়গায় রুরাল এরিয়াতেও এই ডিজিটালাইজেশনের পথযাত্রা আমরা একসাথে এগোচ্ছিলাম। কিন্তু 2021 এসে আসলে কতটুকু আগাতে পেরেছি আমরা, এবং বিশেষ করে এই তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে যখন কাজ করার সুযোগ হচ্ছে, তো কিরকম অগ্রগতি আমাদের আছে? আচ্ছা, তো আমি যদি বলি যে ডেফিনেটলি ডিজিটাল বাংলাদেশের যে প্ল্যানিং অ্যান্ড যে এক্সিকিউশন, তাতে আমরা আসলে এখানে অনেক অ্যাডভান্স হয়েছি। মোটামুটি আমরা উই ওয়ার রেডি পোস্ট প্যান্ডেমিক তো হিট ইন করে 2020-তে, তখন এটার অনেক অনিশ্চয়তা, অনেক বিরূপ প্রভাব পড়ে আমাদের সোসাইটিতে, কর্মক্ষেত্রে অনেক অনিশ্চয়তা তৈরি হয়, কিন্তু এটা সাময়িক ছিল। আসলে ডিজিটালি আমরা যদি প্রিপেয়ার্ড না থাকতাম, তাহলে হয়তো আমাদের সিচুয়েশনটা আরো খারাপের দিকে যেত। কিন্তু আমাদের এই প্রিপেয়ার্ডনেসের ফলে আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, যে আসলে আমরা আমাদের সিচুয়েশনটাকে ট্যাকল করতে পেরেছি। হ্যাঁ, আমরা অনেকটা রেজিলিয়েন্ট হতে পেরেছি। সো আমরা আর আসলে কোভিডের নেগেটিভ প্রভাবের সাথে সাথে এটার একটা পজিটিভ প্রভাবও পড়েছে, যেটা হচ্ছে ডিজিটাল টেকনোলজির আরো ফার্দার এক্সপ্যানশন আমরা ফিল করেছি। আমরা যেহেতু গ্লোবালাইজেশনের কথা বলি, এই সময় আমার মনে হয় খুব বেশি এক্সপ্যানশন করার সুযোগ হয়েছে। জি, আমরা দেখেছি যে বাচ্চারা স্কুল করা শুরু করেছে অনলাইনে, যেটা আসলে আগে কখনোই হয়নি। ফিজিক্যালি বাচ্চারা স্কুলে যাবে না, এটা কেউ ইমাজিন করতে পারেনি, কিন্তু আসলে এটা কিভাবে পসিবল হলো? প্রত্যেকের বাসায় ইন্টারনেট কানেক্টিভিটি ছিল বলেই প্রত্যেকেই যে তার ডাইনিং টেবিলে বসে আসলে বাচ্চারা স্কুল করতে পেরেছে। আমাদের অফিস তো পুরোপুরি আসলে আমরা অনলাইনে শিফট হয়ে গেলাম, এবং এখনো পর্যন্ত আমরা অনলাইনেই মেজরিটি অফিস করছি। তো এগুলো সবকিছুই সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণে। আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি ছিল, হ্যাঁ, আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনস,
কনফারেন্স অ্যাপ্লিকেশনস ইউজ করতে পেরেছি, গুগল মিট, টিমস, জুম, এগুলোর মাধ্যমে আমরা কনফারেন্সেস করছি। ইনফ্যাক্ট ওয়েবিনারগুলোও তো এখন সব অনলাইনেই হচ্ছে। আজকে অনেকদিন পরে আসলে স্টুডিওতে এসে আমরা কথা বলছি, কিন্তু ওয়েবিনারের মাধ্যমে আমরা আসলে কমিউনিকেট করছি অডিয়েন্সের সাথে। হ্যাঁ, আমি বলবো যে ডিজিটাল টেকনোলজি ডেফিনেটলি এই কোভিড-19 প্যান্ডেমিকের একটা রেজাল্ট হিসাবে দেখা যাচ্ছে যে এটা আরো এক্সপ্যান্ড করেছে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থাকবে এবং আরো বেশি আমরা ডিজিটাল ফ্রেন্ডলি হতে পারবো। যেহেতু বেটার স্টোরিজ লিমিটেড এই নতুন উদ্যোক্তাদেরকে নিয়েই কাজ করে, আমি একটু আপনাদের স্বপ্ন সম্পর্কে জানতে চাইবো এবং যদি কোনো স্টার্ট আপের এক্সাম্পল আপনি দিতে চান খুব সংক্ষেপে শুনবো, তাদের বেড়ে ওঠা, তাদের সফলতার গল্প। আমাদের স্বপ্ন হলো যে ডিজিটাল বাংলাদেশ, যেরকম গভর্নমেন্টের, সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। ইনফ্যাক্ট যে একদম রাইট টাইমে ইট ওয়াজ ডান। আমাদের অনলাইনে আমরা এখন যেরকম ধরেন বুট ক্যাম্প করছি, আমরা পিচ ক্লিনিক করছি, আইডিয়াথন একটা ইয়ে ছিল গভর্নমেন্টের, ওখান থেকে ওরা সিলেক্টেড হয়ে কোরিয়াতেও চলে যায়। আমাদের অনেকগুলো স্টার্ট আপ, আসলে কার নাম বলবো এখানে, একজনের নাম বললে তো মানে এটা ইট উইল বি ফেয়ার ফর আস। সো আমাদের স্বপ্ন হলো যে আমরা এক একটা স্টার্ট আপ, ওয়ান স্টার্ট আপ অ্যাট আ টাইম আমরা ইয়ে করে ওদেরকে চাচ্ছি যে ওদের উন্নতি, আসলে স্টার্ট আপরাই আমাদের মানে এগিয়ে নিয়ে যেতে পারবে। অলরেডি আমাদের 1.7 মিলিয়ন মানে কর্মক্ষেত্রের সংস্থান করেছে স্টার্ট আপরা। শুভকামনা রইল বেটার স্টোরিজ লিমিটেড এবং গ্রামীণ ফোন অ্যাক্সেলারেটর 3.0 এবং ফুল টিমকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আসবার জন্য এবং এই বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করবার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।